হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি পুনরায় আপনাদের সঙ্গে সুদীপ্ত বণিক এবং আপনারা পুনরায় দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্তোস ইলেকট্রিক্যাল একাডেমি। আমাদের বর্তমান এই ভিডিওটির মোটো হচ্ছে আইটিআই সিবিটি এক্সাম কম্পিটিশন 2025 যে সমস্ত আইটিআই ক্যান্ডিডেটরা সেকেন্ড ইয়ারের ইলেকট্রিশিয়ান ট্রেডের উপর সিবিটি এক্সামিনেশন দিতে চলেছে বা দিয়ে ফেলেছে, তারা আদৌ সঠিক উত্তর দিতে পারলো কিনা এক্সামের সময়, বা যারা পরীক্ষা দিতে যাবে তারা কোন ধরনের কোশ্চেনগুলিকে প্রিপেয়ার করে যাবে, যে কোশ্চেনগুলি গেলেই তারা কম্পিউটার স্ক্রিনে প্রত্যেকটি কোশ্চেন কমন দেখতে পারবে, সেই ধরনের কিছু এক্সাম্পল কোশ্চেন নিয়ে আমরা আজকে এখানে এসেছি। এই কোশ্চেন সেটটি 2024-এর অল ইন্ডিয়া ট্রেড টেস্ট 2024 সিটিএস ক্যাপসম্যান স্কিমের জন্য ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ারদের জন্য এসেছিল। আমি কিন্তু 2025-এর সিবিটি এক্সামের সময়তেও ছিলাম এবং দেখেছি প্রত্যেকটি স্টুডেন্টের কম্পিউটারে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলি আমাদের এবারে এসেছে। তো যদি আপনারা এই সেটটিকে একবার কমপ্লিটলি পুরোটা দেখে নেন, তাহলে এই ধরনের যে কোশ্চেনগুলি আপনাদের সিবিটি এক্সামে আসতে চলেছে একটি কোশ্চেনও কিন্তু আপনাদের মিস হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি এই কোশ্চেন সেটটির মধ্যে 38টি কোশ্চেন আছে টেট থিওরির, যেই কোশ্চেনগুলি সাধারণত ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ারের যে থিওরি পোর্শন সেখান থেকে নেওয়া হয়েছে এবং তার বেশিরভাগ কোশ্চেনই কিন্তু ডিসি জেনারেটর এবং ডিসি মোটরের উপর নির্ভরিত। অর্থাৎ ডিসি জেনারেটর এবং ডিসি মোটর এই দুটো চ্যাপ্টার যদি কেউ ভালো করে একটু দেখে নেয়, তাহলে দেখবেন প্রায় দেখুন এখানে 10 নাম্বার, 11 নাম্বার, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25টা কোশ্চেন কিন্তু দেখুন প্রথমেই আমাদের ডিসি মেশিন চ্যাপ্টার থেকে এসছে। 26 নাম্বারটা এসছে ওয়াইন্ডিং চ্যাপ্টার থেকে। 27 নাম্বার কোশ্চেনটি আসছে ডিসি 4 পয়েন্ট স্টার্টার। সেই ডিসি 4 পয়েন্ট স্টার্টার মানে মোটর, ডিসি মোটরের থেকে। এরপরও ডিসি মোটরের কোশ্চেন, ডিসি মোটরের ওয়াইন্ডিংয়ের কোশ্চেন, সেই ডিসি মোটরের কোশ্চেন। তো বেশিরভাগ কোশ্চেনই কিন্তু এখানে ডিসি মোটর সংক্রান্ত। তো এই সেটটি কিন্তু একটি খুবই ইজি সেট। আমরা যদি ডিসি জেনারেটর এবং ডিসি মোটর সম্পর্কিত সমস্ত কোশ্চেনগুলিকে এখান থেকে ফলো আপ করতে পারি, তাহলে এই সেটটি যদি আমাদের সিবিটিতে আসে, আমরা কিন্তু ইজিলি 38টার মধ্যে 38টা কোশ্চেনই অ্যান্সার করে আসতে পারবো। তো চলুন আমরা শুরু করছি আমাদের আজকের মুখ্য কার্যক্রম। আমরা শুরু করছি আমাদের টেট থিওরির প্রথম কোশ্চেন থেকে। হুইচ মেথড ইজ ইউজ টু ইমপ্রুভ দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স ইন ডিসি জেনারেটর? ডিসি জেনারেটরের ইনসুলেশন রেজিস্ট্যান্স ইমপ্রুভ করার জন্য, বৃদ্ধি করার জন্য আমরা কোন মেথড ব্যবহার করে থাকতে পারি? রিপ্লেসিং দ্য ব্রাশেস ফ্রিকোয়েন্টলি, বারবার করে ব্রাশগুলোকে পাল্টে দেওয়া। কিপিং দ্য মেশিন ইন আইডিয়াল অবস্থায় মেশিনটিকে রেখে দেওয়া। আইডিয়াল অবস্থা মানে কি? আইডিয়াল অবস্থা মানে হচ্ছে যার কপার লস এবং যার ভ্যারিয়েবল লস, কপার লস এবং আয়রন লস যার সমান, অর্থাৎ ইনপুট যা দেবো আউটপুটও তাই পাওয়া যাবে, এফিসিয়েন্সি 100%। এরকম তো হয় না সাধারণত প্র্যাকটিক্যালি মেশিনের ক্ষেত্রে, তবু বলছি মেশিনটিকে আইডিয়াল রাখা। রানিং দ্য মেশিন উইথ ওভারলোড, মোটর মেশিনটিকে ওভারলোডের সঙ্গে রানিং রাখা। ব্লোয়িং হট এয়ার ইনটু দ্য মেশিন, মেশিনের মধ্যে গরম বাতাস ছড়িয়ে দেওয়া বা ডিস্ট্রিবিউট করা। এভাবে কিন্তু আমরা ডিসি জেনারেটরের ওয়াইন্ডিংয়ের যে ইনসুলেশন রেজিস্ট্যান্স তার মান বৃদ্ধি করতে পারি, ইমপ্রুভ। অপশান A4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান A4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা আজকের দ্বিতীয় প্রশ্নতে। হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ রেসিডুয়াল ম্যাগনেটিজম ইন এ সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর? একটি সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটরের ক্ষেত্রে রেসিডুয়াল ম্যাগনেটিজমের কী প্রয়োজন বা প্রয়োজনীয়তা? বিল্ড আপ দ্য ভোল্টেজ তৈরি করার জন্য, রিডিউস দ্য ফিল্ড কারেন্টের মান কমানোর জন্য, রিডিউস দ্য আর্মেচার কারেন্টের মান কমানোর জন্য, মেনটেন দ্য কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজের মানকে কনস্ট্যান্টলি ধরে রাখার জন্য। তো এই ক্ষেত্রে সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটরে যদি রেসিডুয়াল ম্যাগনেটিজম না থাকে, তাহলে কিন্তু সে ভোল্টেজ বিল্ড আপ করতে পারবে না। অর্থাৎ বাইরে থেকে কোনো এক্সটার্নালি সাপ্লাই সোর্স তাকে দেওয়া হবে না। এই ধরনের মোটরের ভোল্টেজকে বিল্ড আপ করার জন্য তার রেসিডুয়াল ম্যাগনেটিজম অবশ্যকীয় প্রয়োজন। তাহলে এক্ষেত্রে অপশান A1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমাদের আজকে 3 নম্বর প্রশ্ন। হুইচ আর দ্য 2 পয়েন্টস দ্যাট ব্রাশ কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স মেজার্ড ইন ডিসি মেশিন? ডিসি মেশিনের ব্রাশ কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স কোন দুটো পয়েন্টের মধ্যে মেজার করা হয়? রেজিস্ট্যান্স বিটুইন দ্য অপোজিট ব্রাশেস, রেজিস্ট্যান্স বিটুইন দ্য ব্রাশ অ্যান্ড দ্য ব্রাশ হোল্ডার, রেজিস্ট্যান্স বিটুইন দ্য ব্রাশ অ্যান্ড কমিউটেটর, রেজিস্ট্যান্স বিটুইন দ্য ব্রাশ অ্যান্ড দ্য আর্মেচার। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ব্রাশ কন্ট্যাক্ট ড্রপ বেসিক্যালি আমরা রেজিস্ট্যান্স বিটুইন দ্য ব্রাশ অ্যান্ড দ্য কমিউটেটর এর মধ্যেই কিন্তু আমরা মেজার করে থাকি। দ্যাট ইজ কল্ড দ্য ভোল্টেজ ড্রপ বিকজ দ্য ব্রাশ। তাহলে ব্রাশ ভোল্টেজ ড্রপ বলা হয় সেটাকে। তাহলে এক্ষেত্রে A3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা আজকের পরবর্তী প্রশ্নতে। হোয়াট ইজ দ্য রিজন ফর ডিসি জেনারেটর ফেলস টু বিল্ড আপ ভোল্টেজ? ডিসি জেনারেটর ভোল্টেজ তৈরি করতে পারছে না, এটার কারণ কি হতে পারে? ফিল্ড রেজিস্ট্যান্স ইজ বিলো দ্য ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, ফিল্ড রেজিস্ট্যান্স ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের তুলনায় কম। আর্মেচার রেজিস্ট্যান্স ইজ লেস, ফিল্ড রেজিস্ট্যান্স ইজ অ্যাবভ দ্য ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, প্রাইম মুভার ইজ রানিং অ্যাট অ্যাবভ রেটেড স্পিড। তাহলে এক্ষেত্রে আমরা অপশান 3টাকে চুজ করবো, ফিল্ড রেজিস্ট্যান্স ইজ অ্যাবভ দ্য ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 2025-এ সিবিটি পরীক্ষাতে এসেছে। 28 তারিখ থেকে শুরু হয়েছে সিবিটি এক্সাম। তখন থেকে শুরু করে এখনও পর্যন্ত যাদের যে সমস্ত সেকেন্ড ইয়ারদের এই পরীক্ষাগুলি চলছে, তাদের কিন্তু এই কোশ্চেনগুলি আসতে চলেছে। তোমরা প্রত্যেকটা কোশ্চেন খুব মনোযোগ সহকারে দেখতে থাকো। তাই এক্ষেত্রে A3 ফিল্ড রেজিস্ট্যান্স যদি ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের থেকে বেশি হয়ে যায়, তাহলে সেই জেনারেটর আর ভোল্টেজ তৈরি করতে পারে না, বিল্ড আপ করতে পারে না। A3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা আজকের পঞ্চম প্রশ্নতে। হোয়াট ইজ দ্য নেম অফ জেনারেটর ইফ ইটস ফিল্ড ইজ কানেক্টেড ইন প্যারালাল উইথ আর্মেচার? যদি কোনো একটি জেনারেটরের যে ফিল্ড আছে সেই ফিল্ডটা আর্মেচারের সঙ্গে যদি প্যারালাল কানেকশন করা থাকে, তাহলে সেই ধরনের জেনারেটরকে কি বলা হয়? সেটাকে অবশ্যই শান্ট জেনারেটর বলা হবে। অপশান A1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমাদের আজকের 6 নম্বর প্রশ্নতে।
ওয়াই দ্য টার্মিনাল ভোল্টেজ অফ ডিসি শান্ট জেনারেটর ডিক্রিজেস ইফ দ্য লোড ইনক্রিজ। লোড বাড়ার সঙ্গে সঙ্গে ডিসি শান্ট জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ কেন কমতে থাকে? তাহলে সেটার একমাত্র এফেক্ট হচ্ছে বিকজ অফ আর্মেচার রিয়াকশান এফেক্ট। আর্মেচার রিয়াকশান এফেক্টের জন্য ডিসি জেনারেটরের লস যেরকম হওয়া উচিত সেরকম না হয়ে বরঞ্চ তার থেকে কিছুটা কম হতে থাকে। তো এই যে কম হলো, এই কম হওয়াটা একমাত্র আর্মেচার রিয়াকশান এফেক্টের জন্যই হয়ে থাকে। অপশান A1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী প্রশ্নতে। 7 নম্বর প্রশ্ন, হুইচ টাইপ অফ ডিসি জেনারেটর ওয়ার্কস ইন অ্যাবসেন্স অফ রেসিডুয়াল ম্যাগনেটিজম। রেসিডুয়াল ম্যাগনেটিজম না থাকলেও কাজ করবে এই ধরনের ডিসি জেনারেটর কোনটা? সেটা সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। তাহলে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর কী করে? বাইরে থেকে ডিসি সাপ্লাই দেওয়া হয় তার ফিল্ডকে এক্সাইট করার জন্য। এক্ষেত্রে তার রেসিডুয়াল ম্যাগনেটিজমের বা স্থানীয় চুম্বকিত্ব ধর্মের কোনো প্রয়োজন পড়ে না। তাহলে অপশান A4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের 8 নম্বর প্রশ্নতে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য জেনারেটর অ্যাজ শোন ইন দ্য সার্কিট। এই যে সার্কিটে এই ফিগারটিকে দেখানো হচ্ছে, এই ফিগারটি বা জেনারেটরটির নাম কি? দেখুন এখানে একটি ফিল্ড দেওয়া হয়েছে, যে ফিল্ডটিকে বলা হচ্ছে সান ফিল্ড। সেটাকে E1 এবং E2 দিয়ে ডিনোট করা হয়েছে এবং এটা কিন্তু আর্মেচারের অ্যাক্রসে অর্থাৎ প্যারালালে কানেকশন করা হচ্ছে। তাহলে এক্ষেত্রে এই জেনারেটরটার নাম হচ্ছে শান্ট জেনারেটর। তাহলে আমরা একবার এখান থেকে অপশানগুলো দেখে নিই। ডিসি শান্ট জেনারেটর, ডিসি কম্পাউন্ড, ডিসি সিরিজ, সেপারেটলি এক্সাইটেড। তাহলে এক্ষেত্রে হচ্ছে ডিসি শান্ট জেনারেটর। কেন এটা সেপারেটলি এক্সাইটেড হলো না সেটা যদি আমরা দেখতে চাই, দেখুন বাইরে থেকে কোনো সাপ্লাই সোর্স কিন্তু দেওয়া হয়নি, বাইরে থেকে কিন্তু কোনো সাপ্লাই সোর্স দেওয়া হয়নি। এ কিন্তু নিজেই এক্সাইট করছে নিজের ফিল্ডকে, সেই জন্য এটা হচ্ছে ডিসি শান্ট জেনারেটর, সেলফ এক্সাইটেডের মধ্যে পড়ছে। অপশান A1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের পরবর্তী প্রশ্ন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য জেনারেটর অ্যাজ শোন ইন দ্য সার্কিট। সার্কিটে দেখানো এই জেনারেটরটির নাম কি? দেখো এখানে আর্মেচারের সঙ্গে একটা ফিল্ড সিরিজে কানেক্টেড করা আছে এবং আরেকটা ফিল্ড এখানে এর সঙ্গে প্যারালাল কানেকশন করা রয়েছে এবং এখানে ফিল্ড ডাইভার্টার মেথড ইউজ করা হয়েছে। তাহলে এক্ষেত্রে এই যে ফিল্ডটা অর্থাৎ E1 E2 যে ফিল্ডটা, সেটা আর্মেচার এবং সিরিজ দুটো ফিল্ডকেই কভার আপ করে রেখেছে। সেই জন্য এই জেনারেটরের নাম হলো লং শান্ট ডিসি কম্পাউন্ড জেনারেটর। লং শান্ট ডিসি কম্পাউন্ড জেনারেটর, লং শান্ট কম্পাউন্ড জেনারেটর, A4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের 10 নম্বর প্রশ্নতে। হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর শান্ট ফিল্ড কারেন্ট RSH অফ ডিসি শান্ট জেনারেটর ইফ ভিটি টার্মিনাল ভোল্টেজ ইজি জেনারেটেড EMF। যদি জেনারেটেড EMF ইজি হয়, টার্মিনাল ভোল্টেজ ভিটি হয় এবং যদি শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্সের মান RSH হয়, তাহলে শান্ট কারেন্টের মান কত? শান্ট ফিল্ডের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টের মান কত? তাহলে দেখো এখানে আর্মেচার থাকে আর এখানে থাকে হচ্ছে শান্ট ফিল্ড। তাহলে এই শান্ট ফিল্ডের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টের মানটা কিন্তু এই যে টার্মিনাল ভোল্টেজ পাওয়া যাচ্ছে, সেই টার্মিনাল ভোল্টেজকে যদি আমরা এই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা এখান দিয়ে যাওয়া কারেন্টের মানটা পেয়ে যেতে পারবো। তাহলে V/R আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী V = IR। এখন এখান থেকে যদি I বের করতে হয় তাহলে আমাদের অবভিয়াসলি V/R এই সূত্রটাই এখান থেকে ব্যবহার করতে হবে। তাহলে V মানে হচ্ছে কি টার্মিনাল ভোল্টেজ VT এবং R মানে হচ্ছে কি শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স RSH। তাহলে VT/RSH A1 অপশানটা একদমই কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমাদের আজকের 11 নম্বর প্রশ্নতে। হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর দ্য এফিসিয়েন্সি অফ ডিসি জেনারেটর। ডিসি জেনারেটরের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কোন ফর্মুলা দ্বারা, কোন সূত্র দ্বারা নির্ধারণ করা হয়? তাহলে এফিসিয়েন্সি বেসিক্যালি এফিসিয়েন্সিটাকে ইটা এরকম একটি অক্ষর দিয়ে 52 হাতের N দিয়ে প্রকাশ করা হয়। ইটা ইকুয়ালস টু, এক্ষেত্রে আমরা বলতে পারি আউটপুট বাই ইনপুট। যদি এই অপশানটি থাকে খুব ভালো, যদি এই অপশানটি না থাকে তাহলে আউটপুটের জায়গায় তো আউটপুটই বসবে, কিন্তু ইনপুটের জায়গায় আমরা সেখানে আউটপুট প্লাস লসও বলতে পারি। আউটপুট প্লাস লস এই দুটো ধরলে আমরা ইনপুট পেয়ে যাই। তাহলে এক্ষেত্রে আমরা অপশানটাকে একবার দেখে নেব, কোন অপশানটা আমাদের এখানে কাজ করাবো, আমরা কোন অপশানটাকে আমরা চুজ করবো। তাহলে অপশানটি দেখি, এখানে দেওয়া আছে ইনপুট প্লাস লসেস আউটপুট, ইনপুট প্লাস লসেস আউটপুট প্লাস লসেস। তাহলে অপশান A3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আউটপুট বাই আউটপুট প্লাস লস, অর্থাৎ ওপরে লেখা হলো আউটপুট এবং নিচে লেখা হলো আউটপুট প্লাস লস মানে হচ্ছে ইনপুট, দ্যাট ইজ কল্ড এফিসিয়েন্সি। তাহলে এখান থেকে আমাদের A3 অপশানটি একদমই কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমাদের আজকের 12 নম্বর প্রশ্নতে। হুইচ লস ইজ কল্ড অ্যাজ কপার লস। এর মধ্যে কোন লসটিকে কপার লস বলে আমরা অভিহিত করতে পারি বা ডাকতে পারি? এটা হচ্ছে কনস্ট্যান্ট লস, ভ্যারিয়েবল লস, ফ্রিকশনাল লস অ্যান্ড উইন্ডেজ লস। আমরা জানি একমাত্র কপার লস নির্ভর করে হচ্ছে কারেন্টের ওপর এবং কারেন্টের স্কোয়ারের ওপর। তাহলে এক্ষেত্রে কপার লস CU লস ইকুয়ালস টু হচ্ছে I স্কোয়ার R। তাহলে কারেন্টের উপর নির্ভর করে, তাহলে কারেন্ট কিন্তু ভ্যারি করে সবসময়, লোড অনুযায়ী কারেন্টের মান ভ্যারি করে, সেই জন্য এই লসটিকে বলা হচ্ছে ভ্যারিয়েবল লস। অপশান A2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমাদের আজকের 13 নম্বর প্রশ্নতে। হুইচ ইজ দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ এ ডিসি জেনারেটর। ডিসি জেনারেটরের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কখন আমরা আনতে পারি? যদি আমরা সেই মেশিনটির যে কপার লস সমান যদি আয়রন লস বের করতে পারি, কপার লস ইজ ইকুয়াল টু আয়রন লস, তাহলে আয়রন লসকে কনস্ট্যান্ট লস দিয়েও ডাকা হয়। লস ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট লস, A4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা এখান থেকে A4 অপশানটিকে চুজ করব। চলে যাচ্ছি আমরা আজকের পরবর্তী প্রশ্নতে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিম্বল অ্যাজ শোন ইন দ্য ফিগার। এই ফিগারের যে সিম্বলটি দেখানো হচ্ছে সেই সিম্বলটি নাম কি? দেখুন এখানে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটি একটি জেনারেটর এবং ডিসি জেনারেটর, কারণ এরকম লম্বা দাগ দেওয়া আছে জেনারেটরের নিচে এবং এখানে একটি এইরকম ছবি করা আছে। এটি মিন করতে চাইছে এখানে কিন্তু এটি ম্যাগনেট দেওয়া আছে। তাহলে এটি হচ্ছে 2 ওয়্যার ডিসি 2 ওয়্যার ইলেকট্রোম্যাগনেট। অপশান A3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাচ্ছি আজকের পরবর্তী প্রশ্নতে।
হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ক্যালকুলেট ব্যাক ইএমএফ ইন ডিসি মোটর? ডিসি মোটরের ব্যাক ইএমএফ ক্যালকুলেট করার সূত্র কি? তাহলে প্রথম 1 থেকে 14 পর্যন্ত কিন্তু পুরো ডিসি জেনারেটারের কোশ্চেনগুলোই আমরা এখানে পেয়েছি। আমরা এবার 15 নম্বরের কোশ্চেন থেকে শুরু করছি, সেখানেও কিন্তু ডিসি মেশিনের চ্যাপ্টার থেকে এসছে ডিসি মোটর। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ডিসি জেনারেটার, ডিসি মোটর যদি তোমরা খুব ভালো করে ফলো করো, তার ইএমএফ ইকুয়েশন, তার হচ্ছে যে বিভিন্ন রকমের পোলগুলোর ডিরেকশন, সেখানে ওয়াইন্ডিং কী কী ধরনের থাকতে পারে, সেখানে শান্ট ফিল্ড কারেন্টের মান কীভাবে বের করবো, আর্মেচার রেজিস্ট্যান্সের মান কীভাবে বের করবো, এই সূত্রগুলো যদি তোমরা জানো তাহলে তোমাদের কিন্তু এই একটা প্রশ্নের উত্তর দিতে কোনো রকম অসুবিধা হবে না। তার জন্য যদি তোমরা ডিসি জেনারেটারে এই সমস্ত ক্যালকুলেশনগুলি খুব ভালো করে দেখতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে ভিডিও আপলোডের অবস্থায় আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকলো এবং উপরের আই বাটন থেকেও তোমরা ডিসি জেনারেটার সম্পর্কিত বিভিন্ন ভিডিওর লিঙ্ক পেয়ে যাচ্ছ। লিঙ্ক ভিডিওগুলোকে একবার ক্লিক করে চেক আউট করে নিও। আজকের 15 নম্বর প্রশ্নে, হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ক্যালকুলেট দ্য ব্যাক ইএমএফ? তাহলে ব্যাক ইএমএফ ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে, আমরা সকলেই জানি যে ইবি ইকুয়ালস টু ভি মাইনাস আইএ ইন্টু আরএ, টার্মিনাল ভোল্টেজ মাইনাস আর্মেচার কারেন্ট এবং আর্মেচার রেজিস্ট্যান্স, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে ইবি। তাহলে এখান থেকে যদি আমরা আর্মেচার কারেন্টের ব্যাক ইএমএফের মান বার করতে চাই, তাহলে ব্যাক ইএমএফ এখান থেকে আমরা অলরেডি পেয়ে গেছি ভি মাইনাস আইএ ইন্টু আরএ। তাহলে এখান থেকে A3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা চলে এসেছি আজকে আমাদের 16 নম্বর প্রশ্নতে, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু টেস্ট দ্য আর্মেচার ওয়াইন্ডিং ফর শর্ট অ্যান্ড ওপেন সার্কিট? আর্মেচারের শর্ট এবং ওপেন সার্কিট টেস্ট করার জন্য আমরা কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকি? আমরা সকলেই জানি, আপনারা পাশের ছবিটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় এক্সটার্নাল গ্রাউলার। এই গ্রাউলারের এই ভি শেপ অপরটার উপর রেখেই আমরা আর্মেচারটাকে রাখি এবং তারপরে তার ওপেন কয়েল, শর্ট কয়েল অথবা গ্রাউন্ড ফল্টের টেস্ট আমরা করে থাকি। তাহলে এক্ষেত্রে আমরা এক্সটার্নাল গ্রাউলার A3 অপশানটিকে এখান থেকে চুজ করবো। A3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের পরবর্তী প্রশ্নতে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্পিড কন্ট্রোল মেথড অফ ডিসি শান্ট মোটর অ্যাজ শোন ইন দ্য ফিগার? এখানে যে ডিসি মোটরটি দেখানো হয়েছে, সেই মোটরটি যে স্পিড কন্ট্রোল মেথডটি দেখানো যাচ্ছে তার নাম কি? দেখুন এখানে কিন্তু লেখাই রয়েছে স্যাম্পল কোয়েশ্চেন পেপার সেট 2। এটা কিন্তু নিমি থেকে দেওয়া স্যাম্পল সেট কোয়েশ্চেন নাম্বার 2 সেট, যেখান থেকে কিন্তু 2025 কেন 2024, 23, 22, 21 প্রত্যেকবারে যতবার সিবিটি হচ্ছে এই নিমি মক টেস্টের সেট থেকেই কিন্তু আমাদের কোয়েশ্চেন আসে। তো এই সেটগুলোকে যদি আমরা খুব ভালো করে কমপ্লিট করতে পারি, প্রত্যেকটা সিবিটি কোয়েশ্চেন আমরা এখান থেকে ক্র্যাক করতে পারবো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর্মেচারের অ্যাক্রসে, আর্মেচারের প্যারালালে কিন্তু এখানে একটা ফিল্ড লাগানো রয়েছে এবং সেটাকে রেগুলেট করার জন্য একটা রেগুলেটর লাগানো রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে আর্মেচার ডাইভার্টার মেথড, অপশানটা আমরা আগে দেখে নিই অপশানটি আছে কিনা। আর্মেচার ডাইভার্টার মেথড অর্থাৎ অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা এখান থেকে এইটাকে মুছে দিই, অপশানগুলো দেখি। A4 আর্মেচার ডাইভার্টার মেথড ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান A4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছে আজকের 18 নম্বর প্রশ্নতে, হুইচ রুল ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য স্পিড অফ ডিসি মোটর? ডিসি মোটরের স্পিড ক্যালকুলেট করার সূত্র কি আছে? তাহলে ডিসি মোটরের স্পিড ক্যালকুলেট করার সূত্রের জন্য আমরা বলতে পারি যে সেই ডিসি মোটরের যে ব্যাক ইএমএফ সেই সূত্র থেকেই আমরা এখানে ডিরাইভ করব। ইবি ইকুয়ালস টু আমরা বলতে পারি যে ফাই ZN/60 ইন্টু P/A। আমরা এগুলো সবই জানি, ফাই ZN/60 ইন্টু P/A কি। তাহলে এই যে ইএমএফ ইকুয়েশন, এটা যদি তোমাদের জানতে হয় তাহলে তোমাকে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা উপরে আই বাটন লিঙ্ক চেক করতে হবে, সেখানে কিন্তু ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তোমরা কিন্তু ইএমএফ ক্যালকুলেশনটা অবশ্যই দেখে নিও। ডিসি জেনারেটারের ইএমএফ ক্যালকুলেশন এবং ডিসি মোটরের ইএমএফ ক্যালকুলেশনের এই সূত্র ধরে কিন্তু একই সূত্র, শুধু যখন তোমরা আর্মেচার কারেন্ট বা আর্মেচার রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে যাবে তখন তার সূত্রটা প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়। তাহলে এক্ষেত্রে ফাই হচ্ছে ফ্লাক্স, জেড হচ্ছে আর্মেচার কন্ডাক্টর, এন হচ্ছে স্পিড, পি হচ্ছে পোল, এ হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথ আর ইবি হচ্ছে ব্যাক ইএমএফ। তাহলে এক্ষেত্রে আমরা যদি এখান থেকে এনটা বার করতে চাই তাহলে এন ইকুয়ালস টু আমরা বলতে পারি যে ইবি বাই এই সমস্ত কিছু। তাহলে এখন জেড, পি আর এ যদি কনস্ট্যান্ট নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে শুধু এন আর ফাই পড়ে থাকলে এন ইকুয়ালস টু ইবি বাই ফাই আমাদের অপশানে এখানে চলে আসছে। তাহলে আমরা এখান থেকে দেখব আমাদের সঠিক উত্তর কোনটি আছে। তাহলে কে ইন্টু ইবি বাই ফাই, তাহলে কে এন ইকুয়ালস টু কে ইন্টু ইবি বাই ফাই, A1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কিন্তু A1 ইবি বাই ফাই এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের পরবর্তী প্রশ্নে, হুইচ রুল ইজ ইউজ টু ডিটারমাইন দ্য ডিরেকশন অফ রোটেশন অফ আর্মেচার ইন ডিসি মোটর? ডিসি মোটরের আর্মেচারের রোটেশন অফ ডিরেকশন কোন দিকে হবে সেটা নির্ণয় করার সূত্র আমরা কোনটি ব্যবহার করি? আমরা আগেই বলেছি ডিসি মোটর মানে আমরা বাঁহাতেও সেটাকে অপারেট করতে পারি, তাহলে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল এখানে আমরা ইউজ করব সবসময়। ডিসি মোটরের ক্ষেত্রে লেফট হ্যান্ড রুল, আর ডিসি জেনারেটারের ক্ষেত্রে, মোটরের ক্ষেত্রে হচ্ছে লেফট হ্যান্ড রুল এবং জেনারেটারের ক্ষেত্রে হচ্ছে রাইট হ্যান্ড রুল। এটা কিন্তু আমরা ইউজ করব LMGR, এই কথাটা আমরা মনে করব। LM লেফট হ্যান্ড মোটর এবং রাইট হ্যান্ড হচ্ছে জেনারেটর। তাহলে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল A3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা আজকের 20 নম্বর প্রশ্নতে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিসি মোটর অ্যাজ শোন ইন দ্য ফিগার? এই ফিগারে যে ডিসি মোটরটি দেখানো যাচ্ছে তার নাম কি? এখানে দেখছি আর্মেচারের সঙ্গে একটি ফিল্ড প্যারালালি অ্যাক্রসে কানেকশন করা আছে, তার মানে মোটরটির নাম হচ্ছে শান্ট মোটর। আমরা এখান থেকে দেখে নিই, অপশান A1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডিসি শান্ট মোটর। চলে যাচ্ছি আমাদের আজকের 21 নম্বর প্রশ্নতে, হুইচ রুল ইন্ডিকেটস দ্য ডিরেকশন অফ কারেন্ট ইন আর্মেচার কন্ডাক্টর ইন ডিসি মেশিন? আর্মেচার কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের মান বের করার জন্য আমরা কোন রুলকে অ্যাপ্লাই করতে পারি? রাইট হ্যান্ড গ্রিপ রুল,
রাইট হ্যান্ড প্লাম রুল, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। ডিসি মোটর যখনই বলেছে তাহলে সেক্ষেত্রে যাই নির্ণয় করতে দিক, যে কোনো কিছুর দিক নির্ণয় করতে দিক আমরা সবসময় ফ্লেমিং লেফট হ্যান্ড রুল বা A3 রুল ব্যবহার করব। এখানে A3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের 22 নাম্বার প্রশ্নতে। হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ক্যালকুলেট দ্য আর্মেচার কারেন্ট টেকেন বাই দ্য ডিসি শান্ট মোটর? একটি ডিসি শান্ট মোটরের কত পরিমাণ আর্মেচার কারেন্ট টানছে সেটা বের করার সূত্র আমরা কি বের করতে পারি? তাহলে সেখান থেকে আমরা সেই ব্যাক ইএমএফের সূত্র ধরে আসতে পারি ইবি ইকুয়ালস টু ভি মাইনাস আই এ ইন্টু আর এ। এখান থেকে যদি আই এর মান বের করতে হয় তাহলে আমাদের ভি মাইনাস ইবি বাই আর এ। তাহলে আমরা এখান থেকে অপশানটাকে আগে দেখব, ভি মাইনাস ইবি বাই আর এ, ভি মাইনাস ইবি বাই আর এ, ভি মাইনাস ইবি বাই আর এ। তাহলে এখানে অপশান A3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা আজকের 23 নাম্বার প্রশ্নতে। হোয়াট ইজ দ্য টাইপ অফ ডিসি মোটর অ্যাজ শোন ইন দ্য ডায়াগ্রাম? এখানে কোন ধরনের মোটর ডায়াগ্রাম দেখানো হচ্ছে? দেখুন এখানে আর্মেচারের একপাশে একটি ফিল্ড, শুধুমাত্র আর্মেচারকেই কিন্তু এখানে কভার আপ দিয়েছে। তাহলে এটি হচ্ছে শর্ট শান্ট মোটর। তাহলে এটা হচ্ছে শর্ট শান্ট কম্পাউন্ড মোটর। A4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি 24 নাম্বার প্রশ্ন। হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ক্যালকুলেট দ্য ব্যাক ইএমএফ? ব্যাক ইএমএফ বের করার সূত্র আমরা এইমাত্র বলেছি 5Zn/60 ইন্টু P/A। তাহলে এক্ষেত্রে 5Zn/60 ইন্টু P/A অর্থাৎ অপশান A3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা তার পরবর্তী প্রশ্নতে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইকুইপমেন্ট অ্যাজ শোন ইন দ্য ফিগার? এই যে আমরা কিছুক্ষণ আগে প্রশ্নই পেলাম, আর্মেচার ওয়াইন্ডিং শর্ট এবং ওপেন টেস্ট করার জন্য আমরা এক্সটার্নাল গ্রাউলার ব্যবহার করে থাকি এবং সেখানে একটা ভি শেপ থাকে। দেখুন এখানে কিন্তু একটা ভি শেপ রয়েছে, এর ওপরেই কিন্তু আমাদের আর্মেচারটিকে রাখা হবে এবং টেস্ট করা হবে। তাহলে এটি হচ্ছে এক্সটার্নাল গ্রাউলারের ছবি। আমরা কিন্তু এটা সবাই জেনে গেছি। তাহলে আপাতত আমরা এখান থেকে চুজ করব এক্সটার্নাল গ্রাউলার। নেক্সট 26 নাম্বার কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়াইন্ডিং ইফ কয়েল পিচ ইজ লেস দ্যান পোল পিচ? যদি কয়েল পিচ পোল পিচের থেকে ছোট হয় তাহলে সেই ধরনের ওয়াইন্ডিংকে কী বলা হয়? সেই ধরনের ওয়াইন্ডিংকে বলা হয় শর্ট কর্ডেড ওয়াইন্ডিং। কেন এটাকে শর্ট কর্ডেড ওয়াইন্ডিং বলা হচ্ছে সেটা যদি তোমাদের জানতে হয় তাহলে অবশ্যই আমার ওয়াইন্ডিং সম্পর্কিত যে সমস্ত ভিডিওগুলো আছে তোমাদেরকে সেই ভিডিওগুলোকে চেক আউট করতে হবে। লিঙ্ক ওপরে আই বাটন নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। চলে যাচ্ছি আমাদের 27 নম্বর প্রশ্নটি। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য সিরিজ রেজিস্টার কানেক্টেড ইন হোল্ডিং কয়েল ডিসি 4 পয়েন্ট স্টার্টার? ডিসি 4 পয়েন্ট স্টার্টারের হোল্ডিং কয়েলে কেন সিরিজ রেজিস্টার কানেক্টেড করা হয়? রেজিস্টার কানেক্ট করার অর্থই হচ্ছে কারেন্টকে কমানো, অর্থাৎ কারেন্টকে লিমিট করা। তাহলে এক্ষেত্রে আমরা অপশন এটিকে চুজ করবো, A1 লিমিট দ্য কারেন্ট ইন দ্য হোল্ডিং কয়েল। A1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের 28 নম্বর প্রশ্নতে। ওয়াই দ্য স্টার্টার আর রিকোয়ার্ড টু স্টার্ট ডিসি মোটর? ডিসি মোটরকে স্টার্ট করার জন্য কেন স্টার্টারের প্রয়োজন করা হয়? রেগুলেট দ্য ফিড ভোল্টেজ, রিডিউস দ্য আর্মেচার কারেন্ট, কন্ট্রোল দ্য আর্মেচার রিয়াকশন, ইনক্রিজ দ্য আর্মেচার কারেন্ট। তাহলে এক্ষেত্রে 28 নম্বরের জন্য আমরা A2 অপশনটি, রিডিউস দ্য আর্মেচার কারেন্ট, আর্মেচারের মধ্যে দিয়ে কারেন্ট বেশি এসে আর্মেচারটি যেন জ্বলে না যায় সেটাকে যাতে কন্ট্রোল করতে পারি, লিমিটেশন করতে পারি, সেই জন্যই আমরা স্টার্টারের সঙ্গে রেজিস্ট্যান্স ব্যবহার করে থাকি। A2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি 29 নম্বর প্রশ্নতে। হুইচ ইনসুলেটিং মেটেরিয়াল বিলংস টু ক্লাস বি ইনসুলেশন? ক্লাস বি ইনসুলেশনের ক্ষেত্রে কোন মেটেরিয়াল ব্যবহার করা হয়? এক্ষেত্রে আমরা সকলেই জানি ফাইবার গ্লাস ইজ দ্য ক্লাস বি মেটেরিয়াল। চলে যাচ্ছি আমরা আজকের 30 নম্বর প্রশ্নতে। হোয়াট ইজ দ্য পারমিসিবল টেম্পারেচার ভ্যালু অফ ক্লাস এফ ইনসুলেশন? ক্লাস এফ ইনসুলেশনের জন্য পারমিসিবল টেম্পারেচার কত? 155 ডিগ্রি। A4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছে 31 নম্বর প্রশ্নে। হুইচ টাইপ অফ ডিসি মোটর ইজ ইউজ ফর কনস্ট্যান্ট স্পিড ড্রাইভ? কনস্ট্যান্ট স্পিড ড্রাইভের জন্য কোন ধরনের ডিসি মোটর ব্যবহার করা হয়? তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহার করব ডিসি শান্ট মোটর। কনস্ট্যান্ট স্পিড ড্রাইভের জন্য আমরা ডিসি শান্ট মোটরই ব্যবহার করে থাকি। চলে যাচ্ছি 32 নম্বর প্রশ্নতে। হুইচ ডিসি মোটর ইজ সুইটেবল ফর হেভি স্টার্টিং টর্ক অ্যান্ড হাই রেট অফ অ্যাক্সিলারেশন? কোন ধরনের ডিসি মোটর হাই স্টার্টিং টর্ক এবং হাই রেট অফ অ্যাক্সিলারেশন দিয়ে স্টার্ট হয়? তাহলে সেক্ষেত্রে আমরা সকলেই জানি যে হাই স্টার্টিং টর্ক একমাত্র ডিসি সিরিজ মোটরেরই থাকে। তাহলে এক্ষেত্রে আমরা এখানে ডিসি সিরিজ মোটরটি চুজ করব। এই ডিসি সিরিজ মোটর বা এসি সিরিজ মোটর সেটিকে কিন্তু আমরা আরেকটি মোটর বলেও জানি। তোমরা যদি নামটি সেটা জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি তোমাদের একটা হিন্ট দিতে পারি, মোটরটার স্টার্টিং নেমেতে ইউ লেখা আছে। এবার তোমরা বলো সেই মোটরটার নাম কি। চলে যাচ্ছি আমাদের আজকের 33 নম্বর প্রশ্নতে। হুইচ ইজ দ্য মোস্ট এফেক্টিভ মেথড অফ ব্যালেন্সিং আর্মেচার? আর্মেচারকে ব্যালেন্সিং করার জন্য কোন মেথড সবথেকে এফেক্টিভ? তাহলে এক্ষেত্রে যেহেতু আমাদের ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে তাই জন্য ব্যালেন্সিংও করতে হবে আর্মেচারকে, ডাইনামিক ব্যালেন্সিং। A2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকে 34 নম্বর প্রশ্নে। হুইচ মেটেরিয়াল ইজ ইউজ ফর স্টার্টিং রেজিস্ট্যান্স অফ ডিসি স্টার্টার? ডিসি স্টার্টারের স্টার্টিং রেজিস্ট্যান্স তৈরি করার জন্য আমরা কোন মেটেরিয়ালকে ব্যবহার করে থাকি? তা সেটা আমরা সকলেই জানি, আমরা ইউ রেখাকে এখানে ব্যবহার করে থাকি স্টার্টিং রেজিস্ট্যান্সকে ব্যবহার করার জন্য। আজকের 35 নম্বর কোয়েশ্চেন। হুইচ টাইপ অফ আর্মেচার ওয়াইন্ডিং ইজ ইলাস্ট্রেটেড? কোন ধরনের আর্মেচার ওয়াইন্ডিং দেখানো হচ্ছে? দেখুন 1 নম্বর আর্মেচার কন্ডাক্টর থেকে এখানে তো তারটা ওটা শুরু হলো, কিন্তু শেষ হলো 3 নম্বর কমিউটেটর সেকশনে। আবার 2 নম্বর থেকে যেটা শুরু হয়েছে সেটা 4 নম্বরে। তাহলে এখানে কিন্তু কমিউটেটরের গ্যাপ পড়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে সেটি হচ্ছে ডুপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং, এবং যেহেতু এটা প্রোগ্রেসিভ তাই ডুপ্লেক্স প্রোগ্রেসিভ ল্যাপ ওয়াইন্ডিং। অপশন A1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকে 36 নম্বর প্রশ্ন। হুইচ গ্রাউলার টেস্ট অফ আর্মেচার ইজ ইলাস্ট্রেটেড অ্যাজ শোন ইন দ্য ফিগার? এখানে আর্মেচারের কোন টেস্ট দেখানো হচ্ছে? যখনই আর্মেচারটিকে এক্সটার্নাল
এক্সটার্নাল গ্রাউলারের ওপর এইভাবে শুয়ে রেখে একটি মিলি ভোল্টের মাধ্যমে এই আর্মেচারের যে কমিউটেটারের স্লটগুলি আছে তার মধ্যেখানে এরকমভাবে ঠেকানো হবে, চেক করা হবে, তখন সেটাকে বলা হবে ওপেন কয়েল টেস্ট। তাহলে আমরা এখান থেকে অপশানগুলো দেখে নিই। অপশান A1 ওপেন কয়েল টেস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের 37 নম্বর প্রশ্ন, ওয়াই কমিউটেটার আর স্পার্কিং হেভিলি, কেন কমিউটেটারে হেভি পরিমাণ স্পার্কিং হতে পারে? সেটা হচ্ছে ব্রাশ যদি আমরা ঠিকঠাকভাবে পজিশনালি কানেক্টেড না করতে পারি তাহলে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ফ্লাশিং হয়, স্পার্কিং হয়। ইনকারেক্ট ব্রাশ পজিশন ঠিক নেই ব্রাশ হোল্ডারের মধ্যে, তাই জন্য স্পার্ক বেশি হচ্ছে। A1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের অন্তিম প্রশ্ন থিওরির জন্য, টেট থিওরির ইলেকট্রিশিয়ানের জন্য আজকে অন্তিম প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাকশন অফ অ্যাসিস্ট ইন্ডিউসড ইএমএফ ইন রানিং ডিসি মোটর? ডিসি মোটরে যে ইএমএফ ইন্ডিউসড হলো সেটা কী ধরনের অ্যাকশন করবে? যে ইন্ডিউসড হলো সেই ইন্ডিউসড ভোল্টেজটাকে কিন্তু বলা হবে ব্যাক ইন্ডিউসড ইএমএফ, ব্যাক ভোল্টেজ বা ব্যাক ইএমএফ। তো সেই ব্যাক ইএমএফ কিন্তু অ্যাপ্লাইড যে ভোল্টেজ ডিসি মোটর তাকে কিন্তু অপোজ করে, তাহলে অপোজেস দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। A2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা এই 2024-এর যে সিবিটি সেট 2 মডেল সেট তার উপরে আমরা এখান থেকে কিন্তু আজকে থিওরির 38টা কোশ্চেন এখান থেকে আমরা সলভ করলাম। তো ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে শুধু নিজে একা দেখো না, তোমার যে বন্ধু এখন দেয়নি সেই বন্ধুর কাছেও কিন্তু শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই ভিডিওতে আমরা নিয়ে আসবো এই প্রশ্নেরই এমপ্লয়াবিলিটি স্কিল, ওয়ার্কশপ ক্যালকুলেশন এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের বাকি যে 25টি এবং 6-6-12টি কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলি। তো চলো, ততক্ষণ পর্যন্ত সকলেই আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। দেখা হচ্ছে পরের দিন। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলকে ভালো রাখো। নমস্কার, থ্যাংক ইউ।